সাফওয়ান, তুই প্রেমে পড়েছিস। তুই এই নীল পরীর প্রেমে পড়েছিস। কথাটা মনে হতেই চমকে উঠল সাফওয়ান। বাবা চাচাদের বাধ্য ছেলে হওয়ায় কখনো উড়ে বেড়ানোর সুযোগ হয়ে ওঠেনি ওর। সব সময়ই পড়ালেখার মাঝে ডুবে থাকতো। কখনো প্রেম করা তো দূরের কথা, মেয়েদের পাশেও ঘেঁষেনি। পড়ালেখা কমপ্লিট করে জব করার ইচ্ছে থাকলেও বাবা চাচার কথায় বাবার বিজনেস জয়েন হয়েছে। তাই আপাতত পরিবারের সবচেয়ে ভদ্র সন্তানের উপাধিটা এক বাক্যে সবাই ওকে দিয়ে দেয়। কথাগুলো ভেবে সাফওয়ান মনে মনে নিজেকে শাসালো। না, এমন কিছুই করা যাবে না যেটার জন্য পরে পরিবারে সমস্যা হবে। এই ভেবে সাফওয়ান নিজেকে নিজেই বোঝালো, এই মেয়ে প্রেমে পড়েনি, কিন্তু বেহায়া মন বারবার এই নীলপরীকে আটকেই আছে। সাফওয়ানের ভাবনার মাঝে ফরিদা ঝট করে সাফওয়ানের হাতের মুঠোটা নিজের হাত থেকে ছাড়িয়ে রাগী চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এই ছেলে, এই কখন থেকে হাতটা ছাড়তে বলছি, শোনেন না? মেয়ে দেখলেই ছোঁয়ার জন্য জিভ ল্যাগ ল্যাগ করে, যত সব ফাউল ছেলে। কথাগুলো বলে হনহনিয়ে ফরিস্তা সেখান থেকে নিচে চলে গেল। ফরিস্তা যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল সাফওয়ান। ও ফাউল ছেলে? মেয়েদের দেখলে ছোঁয়ার জন্য ওর জিভ ল্যাগ ল্যাগ করে? কথাগুলো ভাবতেই সাফওয়ান যেন আকাশ থেকে পড়ল। সে কখনো কোনো মেয়ের পাশে তো ঘেঁষেনি, আর এই মেয়ে ওকে এইসব উপাধি দিয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না সাফওয়ানের। নিচে এসে আরপি তড়িঘড়ি করে লিফট থেকে বের হয়ে সোজা কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়া ব্যক্তি আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে গিয়ে অস্পষ্ট সুরে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। বলল রাজপিয়া, ও মা গো, আমার কোমরটা গেল রে। আকস্মিক চিৎকার স্বরে আরপি নিচে তাকাতেই দ্বিতীয়বারের মতো ভূত দেখার মতো চমকে উঠল। পরিস্তার সাথে সেই মেয়েটাকে শাড়ি পরে এখানে দেখে সত্যিই চমকে গেল। এখানে আসলে হচ্ছেটা কি সেটা কিছুই মাথায় ঢুকছে না আরফির। প্রথমে ফরিস্তাকে দেখলো, এরপর আবার এই মেয়েকে। এই দুজন ওদের বাসায় কি করে আসলো ভেবেই পেল না আরপি। আরপি আর কিছু না ভেবে তড়িঘড়ি করে রাজপিয়ার উদ্দেশ্যে বলে উঠল, সরি সরি, আমি আসলে খেয়াল করিনি। আপনি বেশি ব্যথা পেয়েছেন? হঠাৎ এমন পরিচিত একটা কণ্ঠস্বর শুনে রাজপিয়া চট করে চোখ তুলে তাকাতেই একটা ঝটকা খেলো। ব্যথা ভুলে একরাশ বিস্ময় নিয়ে আরপির দিকে তাকিয়ে বলে উঠল, আপনি? এই প্রশ্নের উত্তরে আরপি কি বলবে আর ভেবেই পেল না। আরপির অপ্রস্তুত হেসে শুধালো, জি আমি। আপনি উঠতে পারবেন নাকি সাহায্য করব? এবার আসপিয়া কয়েক পলক বিস্ময় নিয়ে আরপির দিকে তাকিয়ে থেকে বিস্ময় কাটিয়ে ছোট করে বলে উঠল, জি আমি উঠতে পারবো। এই বলে রাজপিয়া উঠতে নেবে অনুভব করলো কোমরটা বেশ ভালোই লেগেছে। কয়েকবার চেষ্টা করেও সক্ষম হলো না উঠতে। তখনই খেয়াল করলো আরপি এক হাত ওর দিকে বাড়িয়ে দিয়ে বলেছে, আমার হাতটা ধরে ওঠো। কথাটা শুনেই কর্ণকুহরে যেন বুকের ভেতর ধক করে উঠল রাজপিয়ার। রাজপিয়া কাঁপা কাঁপা চোখে কয়েক পলক ফেলে কিছু বলতে যাবে তার আগে আরপি তাড়া দিয়ে ইশারায় হাতটা ধরতে বলল। আরপির ইশারায় রাজপিয়া কাঁপা কাঁপা হাতে আরপির হাতের মুঠোয় হাতটা রাখতেই পুরো শরীরটা যেন মৃদু কেঁপে উঠল রাজপিয়ার। আর সেই কম্পন অনুভব করলো আরপিও। সামান্য হাত ধরায় রাজপিয়ার এমন কেঁপে ওঠায় মনে মনে হাসলো আরপি। আরপির সাহায্যে রাজপিয়া সোজা হয়ে দাঁড়াতেই তড়িঘড়ি করে আরপির হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে আমতা আমতা করে বলে উঠল, ধন্যবাদ। রাজপিয়ার দেওয়ার ধন্যবাদে আরপির মুখটা হাঁ হয়ে গেল। যেখানে ওর জন্য এই মেয়ে পড়ে গিয়েছে সেখানে একটু উঠতেও সাহায্য করাতে এই মেয়ে ওকে ধন্যবাদ দিচ্ছে। এই মেয়ের জায়গায় ফরিদা থাকলে তো ইতিমধ্যেই তো ছোটখাটো একটা যুদ্ধ বেজে যেত এখানে। সে কথা ভাবতেই আরপি একটা শুকনো ঢোক গেলে রাজপিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমার জন্য পড়ে গেলে আর আমাকেই ধন্যবাদ দিচ্ছ? তোমার জায়গা যদি ফরিদা থাকতো তাহলে এতক্ষণে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েই দিত। আরপি এরকম কথায় রাজপিয়া হালকা হেসে বলে উঠল, হ্যাঁ, ও একটু রাগী, হুটহাট মাথা গরম হয়ে যায়, এই আর কি। আরপি তখন শান্ত স্বরেই বলে উঠল, তা তো কয়দিন দেখেই বুঝতে পেরেছি। তা তোমরা কি আদ্রিবার ফ্রেন্ড? কথাটা বললো কারণ ফরিস্তা আর রাজপিয়াকে ওদের কোনো আত্মীয় হিসেবে দেখেছে বলে মনে হলো না। আরপি তাই বুঝে নিল হয়তোবা আদ্রিবার ফ্রেন্ড হবে। আরপির প্রশ্নে রাজপিয়ার সম্মতি দিয়ে বলে উঠল, আপনি কি আদ্রিবাকে চেনেন? রাজপিয়ার বোকা প্রশ্নে আরপি কিছুটা শব্দ করে হেসে বলে উঠল, সি ইজ মাই সিস্টার। আরপি এবারের কথা শুনে রাজপিয়া চোখ গোল গোল করে কিছুটা জোরে বলে উঠল, কি? তার মানে ফরিস্তারা আপনাদের বাসায় উঠেছে? রাজপিয়ার কথার মানে না বুঝে আরপি ভ্রু কুঁচকে বলে উঠল, মানে? রাজপিয়া অবাক হয়ে বলল, ফরিস্তারা তো আপনাদের বাসার সেকেন্ড ফ্লোরে উঠেছে, এটা আপনি জানেন না?
রাসবিয়ার কথায় এবার আরফির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওই ডেঞ্জারাস মেয়ে ওদের মাথায় উঠেছে ভাবতেই আরফি ঢোক গিলল। এরই মধ্যে রাসবিয়া বলে উঠল, আমি যাই তাহলে। রাসবিয়ার কথায় আরফি ভাবনা থেকে বেরিয়ে আচ্ছা বলে পিছু ঘুরে চলে যেতে নেবে, ঠিক তখনই কিছু একটা মনে করে আবার বলে উঠল, 1 মিনিট। রাসবিয়া তখন লিফটে উঠতে উদ্যোগ হবে, ঠিক আরপির কথায় পা থামিয়ে দিয়ে পিছু ঘুরতেই আরপি হালকা হেসে বলে উঠল, তোমার নাম কি? হঠাৎ আরপি ছোড়া প্রশ্ন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল এবং নিজেকে সামলে ছোট্ট করে জবাব দিল, রাসবিয়া। আর আপনার নাম? তখনই আরপি বলে উঠল, আরপি তালুকদার। ওকে তাহলে উপরে যাও, আদ্রিবাড়া উপরেই আছে। কথাটা বলেই আরপি গেট পেরিয়ে বাইরে চলে গেল। আর রাসবিয়া আরপির যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, কোনো গুন্ডা মস্তানে এত ভালো ব্যবহার হয়? ব্যস্ত কোলাহলের মাঝে থেকে মানুষ যেন নিজেকেই নিজে ভুলতে বসেছে, যার ফলে কোমল হৃদয়টাও ধীরে ধীরে পাথরে পরিণত হয়। শুনশান নিরিবিলি নিস্তব্ধ রাতে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে গাড়ির ডিকির উপরে বসে ভাবনায় বুঁদ হয়ে আছে তাজ। যদিও ছেলেটা এই নিরিবিলি জায়গায় নিজেকে সময় দিতে আসেনি, তবুও হঠাৎ নিজের অপ্রকাশিত রাগকে দমন করতে এখানে এসেছে। তবে নিজের রাগ দমন করতে আসলেও এই নিরিবিলি প্রকৃতি যেন তাজকে নিজেই নিজের চেনার সুযোগ দিচ্ছে। তাজ এই নিস্তব্ধ নিরিবিলি প্রকৃতির মাঝে হুট করে হারিয়ে গেল এক অন্য জগতে। নীল শাড়ি পরিহিত এক শুভ্র পরী পা জোড়া সবে ছাদে পড়তেই থমকে গেল এক তাগড়া যুবকের হৃৎস্পন্দন। শুভ্র পরী পাতলা ঠোঁটের ভাঁজে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা তীরের মতো যে বিঁধল সেই যুবকের বুক পাঁজরে। শুভ্র পরীটির মায়াবী চোখ জোড়ার দিকে তাকাতেই মনে হলো তার অনুভূতিহীন পাথর রাজত্বের বাইরেও সুন্দর এক রাজত্ব আছে। শুভ্র পরীর মাঝে সেই রাজত্বের হদিস খুঁজে যেতে চোখে পড়ে গেল শুভ্র পরীর পিঠে অনাকাঙ্ক্ষিত জিনিস। সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি অন্য কারো চোখে পড়ার আগেই সেই যুবকটি শুভ্র পরীর সাথে যেচে কথা বলতে গিয়ে তাকে রাগিয়ে দিল। শুভ্রপরী যখন রেগে নাকের পাটা ফুলিয়ে সেই যুবকের দিকে তাকিয়েছিল, তখন যুবকটি সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটির কথা জানান দিতেই মুহূর্তের মাঝে শুভ্রপরীর মুখের আদল পাল্টে গেল। রক্তিম আভা ছড়িয়ে পড়ল ফর্সা গালে। কিছুক্ষণে আগেও নাকের পাটা ফুলিয়ে সেই যুবকের দিকে তাকিয়ে থাকা শুভ্রপরী চোখ যেয়ে ঠেকল পায়ের পাতায়। লজ্জায় হাঁসফাঁস করে শুভ্রপরী পিঠে আঁচল টেনে সেই যুবকটির কাছে পালাতেই চোখ মুখ খিচে চলে গেল সেখান থেকে। তখনই আচমকা অন্য এক যুবকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে সেই যুবকটি শুভ্রপরী হাত আঁকড়ে ধরল। শুভ্রপরী হাত অন্যের হাতের অধীনে আবদ্ধ হতেই মুহূর্তের মাঝে সেই যুবকের ঠোঁটের কোণে হাসিটা হাওয়ায় মিলিয়ে গেল। সাথে সাথে হুট করে মাথায় চেপে বসলো রাগের পাহাড়। এই ভেবে শুভ্রপরীকে কেন অন্য কেউ ছুঁয়ে দেবে। মনের মাঝে উকি দিল শুভ্রপরীকে অন্য কারো ছোঁয়া বারণ। তাহলে অন্য কেউ বা স্পর্শ করলো কেন তার শুভ্রপরীকে? এই কথাটা ভাবতেই মুহূর্তের মাঝে ধপধপ করে মাথায় যেন আগুন জ্বলে উঠল। ইচ্ছে তো করছে ওই যুবকের হাতটা ওর শরীর থেকে আলাদা করে দিতে, কিন্তু যুবকের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেটা মিয়ে গেল। কিন্তু রাগ কমলো না। এই রাগ নিয়ে সবার মাঝে থাকলে কোনো একটা সিক্রেট করে ফেলবে, এই ভাবনা আসতেই হনহনিয়ে কোলাহল থেকে বেরিয়ে এসে থামলো শুনশান নিরিবিলি নিস্তব্ধতায় ঘেরা এই মাঝ রাস্তায়। হঠাৎ ফোনের শব্দে ভাবনায় ছেদ ঘটল তাজের। তাজ ফোনটা হাতে নিতেই আরফির নামটা জলজল করছে ফোনের স্ক্রিনে। তাজ জানে কেন এই নাম্বার থেকে ফোন এসেছে, কিন্তু ফোনটা রিসিভ করার ইচ্ছে হলো না তার। কেন যেন আজ সব কিছু রেখে নিজেকে চিনতে ইচ্ছে করছে। কি আছে ওই মেয়ের মাঝে যার জন্য হুট করে ওই মেয়ের প্রতি উইকনেস কাজ করছে ওর? ও তো এমন ছিল না। সবাই এক বাক্যে অবলীলায় বলে দিত অনুভূতিহীন তাজরিয়ান চৌধুরী। তাহলে সেই অনুভূতিহীন হৃদয় হুট করেই এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? তাজের ভাবনার মাঝে আবার আরফির ফোনটা বেজে উঠতেই তাজ বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করতে আরফি বলে উঠল, কই তুই? তার চোখ মুখ কুচকেই ঠিকানা বলতেই আরফি অবাক হয়ে বলে উঠল, তুই ওখানে কি করছিস ওই নির্জন রাস্তায়? তার সাথে সাথে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভূতের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আর কিছু জানার আছে? সাথে সাথে আরফি অবাক হয়ে বলে উঠল, আরে বাবা রেগে যাচ্ছিস কেন? পার্টিতে থাকবি না? আঙ্কেল আন্টিরা যে চলে এসেছে। আঙ্কেল এসে তোকে না পেলেই তো বয়ান শুরু করে দেবে। তাজ এবার নিজেকে কিছুটা শান্ত করে বলে উঠল শান্ত স্বরে, আজকের জন্য বাবাকে সামলে নে, আমি যেতে পারবো না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে কট করে ফোনটা কেটে গেল। তাজ ফোনটা কাটতেই আরফি হতাশ চোখে কেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে শুধালো,
তোর এই হুটহাট রেগে যাওয়া স্বভাবটা কি কোনোদিনও সারবে না? আদ্রিবার বার্থডে পার্টিতে চৌধুরী পরিবারে বড়রা সবাই উপস্থিত হলো। তাজ, সাফওয়ান আর রুষা আগে থেকেই চলে এসেছিল। বলা বাহুল্য, চৌধুরী আর তালুকদারের পরিবারে একে অপরের সাথে অমায়িক সম্পর্ক। আদ্রিবার বাবা আমজান তালুকদারের সাথে দীপা চৌধুরী ছোটবেলার বন্ধুত্ব। সেই হিসেবে আস্তে আস্তে দু পরিবারের প্রতিটি সদস্যের মাঝে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এই দু পরিবারের মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্কগুলো রক্তের চেয়েও আপন। চৌধুরী পরিবারের সবাই উপস্থিত হতেই আমজান তালুকদার হাসি মুখে দীপা চৌধুরীর সাথে হ্যান্ডশেক করে সবার সাথে কুশল বিনিময় করলো। তাহমিনা আর রেহেলা বেগমকে দেখে আমিনা বেগমও এক প্রকার ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। রসিক মানুষটা মুহূর্তের মাঝে সবার সাথে গল্পের ভান্ডার খুলে বসলো। তিনি গল্প করতে করতে তাহমিনা আর রেহেলা বেগমকে নিয়ে গেল ফারজানা বেগমের সাথে পরিচয় করিয়ে দিতে। ফারজানা বেগমের কাছে আসতেই তাহমিনা বেগমের পা জোড়া থেমে গেল। এদিকে ফারজানা বেগমও কারোর সাথে কথা বলতে বলতে আমিনা বেগমের ডাকে ফাঁস ফিরতেই ভিতরটা যেন ধক করে উঠল তার। তাহমিনা বেগমও একইভাবে চমকে ফারজানা বেগমের কাছে যেয়ে এক নাগাড়ে বলে উঠল, ফারজানা, তুই হুট করে কোথায় হারিয়ে গিয়েছিলি? তুই কত খুঁজেছি তোকে, কিন্তু কোনো খোঁজ পাইনি তোর। আজ কত বছর পর তোকে দেখতে পেলাম। ফারজানা আর তাহমিনা বেগম ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, একসাথে পড়ালেখা করতো। এসএসসি পর তাহমিনা বেগমের বিয়ে হয়ে গেল। তখন দু বান্ধবীর মাঝে সবসময় যোগাযোগ হতো। তারপর বিয়ের পর বছর খানেকের ভিতরে তাহমিনা কোল আলো করে তাজের জন্ম হয়। তাজের জন্মের পর তাহমিনা বেগমের ব্যস্ততাও বেড়ে গেল কয়েক গুণ। এর ভিতরে হুট করে ফারজানা বেগমের বিয়ে হয়ে যায়। ফারজানা বেগমের বিয়ের পর হুট করে দু বান্ধবীর মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে তাহমিনা বেগম অনেক খোঁজ নিয়েও বান্ধবীর কোনো খোঁজই পায়নি। আজ এতগুলো বছর পর বান্ধবীর সাথে দেখা পেয়ে তাহমিনা বেগমের চোখ জোড়ায় জলে টইটুম্বুর হয়ে উঠল। ফারজানা বেগমও এতগুলো বছর পর বান্ধবীর দেখা পেয়ে আবেগে চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। ফারজানা বেগম যে তাহমিনা বেগমকে জাপটে ধরল। এতগুলো বছর পর দুই বান্ধবী এক হওয়ায় দুজনের মনে খেয়ে গেল এক খুশির ঢেউ। যেহেতু আজ আদ্রিবার বার্থডে পার্টি, তাই ফারজানা বেগম নিজের অতীত সম্পর্কে বান্ধবীকে আর কিছুই বললেন না। জানিয়ে দিল অন্য সময় সব খুলে বলবে। তারপর একে একে তাহমিনা বেগমের পরিবারের সাথে কুশল বিনিময় করলো ফারজানা বেগম। সবার সাথে কথা বলেও তাজের সাথে সাক্ষাৎ হলো না, কারণ তাজ এখানে উপস্থিত নেই। তাজের জন্মের পর শুধু একবার তাজকে দেখেছিল ফারজানা বেগম। তারপর হুট করে উলটপালট হয়ে গেল তার জীবনটা। তাজের জন্মের পর যখন তাজকে দেখতে গিয়েছিল, তখন রেহেলা বেগম নতুন বউ ছিল। তাহমিনা বেগম ফারজানা বেগমকে রুষাকে দেখিয়ে বলে উঠল, এটা আরেকটা আমার মা। রুষাও মুচকি হেসে ফারজানা বেগমকে সালাম জানালো। ফারজানা বেগম সালামের জবাব দিয়ে ফরিস্তাকে ডেকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিল। এদিকে ফরিস্তাকে এক দেখায় মুগ্ধ হয়ে গেল সবাই। তাহমিনা বেগম ফরিস্তার থুতনিতে হাত রেখে বলে উঠল, মাশাআল্লাহ ফারজানা, তোর মেয়ে তো তোকেও সৌন্দর্যের চেয়েও হার মানিয়ে দিল। তাহমিনা বেগমের কথায় ফরিস্তা মুচকি হাসল। আর রুষা এগিয়ে এসে হেসে বলে উঠল, এই যে কিউটি পাই, আমার সাথেও তো পরিচিত হও। ধরে নাও আমি তোমার বড় বোন। ফারজানা আন্টির কথা অনেক শুনেছি বড় মায়ের মুখে। অনেক ভালো লাগছে তোমাদের সাথে দেখা হয়ে। বড়দের মাঝে ফরিস্তা এতক্ষণ মেয়ে থাকলেও রুষার চঞ্চলতা দেখে যেন নিজের চঞ্চলতা ফিরে পেল। মুহূর্তের মাঝে ফরিস্তা রুষার সাথে মিশে গেল, সাথে তাহমিনা রেহেলা বেগমের সাথেও। ফরিস্তার এমন চঞ্চলতা দেখে রেহেলা বেগম বলে উঠলেন, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তখন ওখান থেকে সাফওয়ান যাচ্ছিল, তা দেখে তাহমিনা বেগম সাফওয়ানকে ডেকে ডাক দিয়ে সাফওয়ান তাদের সাথে এগিয়ে আসলে তাহমিনা বেগম ফারজানা বেগম আর ফরিস্তার উদ্দেশ্যে বলে উঠল, এই হলো সাফওয়ান, রেহেলার বড় ছেলে। তখনই তাহমিনা বেগমের কথা শেষ হওয়ার আগেই রুষা মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, বেশি না, আমার চেয়ে মাত্র 5 মিনিটে বড়। রুষার কথায় সবাই হেসে দিলেও ফরিস্তার চোখ কপালে উঠে গেল সাফওয়ানকে দেখে। এ ছেলেকে তখন যা তা বলেছে, আর এই ছেলে নাকি রেহেলা আন্টির ছেলে। ভাবতেই ফরিস্তা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। এদিকে সাফওয়ান প্রথমে ফরিস্তাকে দেখে চমকে উঠলেও তাহমিনা বেগমের কথার মানে কিছুই মাথায় ঢুকলো না। সাফওয়ান প্রশ্নবিদ্ধ চোখে তাহমিনা বেগমের দিকে তাকালে তাহমিনা বেগম হেসে উত্তর দিলেন, এটা তোমার ফারজানা আন্টি আর তার মেয়ে। অনেক বছর পর দেখা হলো আমাদের, তাই সবার সাথে পরিচিত করিয়ে দিচ্ছিলাম।
তাহমিনা বেগমের কথায় সাফওয়ান বিষয়টা বুঝতে পেরে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আন্টি কেমন আছেন? বড় মায়ের কাছে অনেক শুনেছিলাম আপনার কথা।